মা মাগো, আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পুণ্যতিথিতে তুমি আমাদের ধন ধান্যের ভান্ডার পূর্ণ করে দাও মা। এই ভট্টাচার্য বংশের মঙ্গল করো মা, তুমি মঙ্গল করো। হবে হবে, মঙ্গল হবে দাদা, তাই তো 10 বছর পরে ফিরে এসেছি। এ কি ভরদ্বাজ, তুই এখানে জেল থেকে ছাড়া পেলি কি করে? তোমাদের আশীর্বাদে দাদা, সরকার আমাকে 1 বছর আগে খালাস করে দিয়েছে। কিন্তু তুই এখানে এসেছিস কেন? বাবা যদি তোকে দেখতে পায় একটা কুরুক্ষেত্রের কাণ্ড হবে। যা, চলে যা, চলে যা এখান থেকে। না দাদা না, আমাকে তাড়িয়ে দিও না, তাহলে তো ওই মা মরা ছেলে মেয়ে দুটোকে নিয়ে না খেতে মরবো। তাই তো তোমাদের চরণে আশ্রয় নিতে এসেছি। আশ্রয়টা লক্ষ্মী পূজার প্রসাদ নয় ভরদ্বাজ, যে হাত পাতলেই পাওয়া যাবে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বললে তো হবে না বাবা, সম্পর্কটা মুছে যাবে না। এই মধুপুর জমিদার বাড়ির ছোট ছেলেকে যদি ভিক্ষে করে খেতে হয়, তাহলে তো তোমার নামে কলঙ্কের কালি লাগবে বাবা। তুই নিজেই আমার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছিস শয়তান। অনেক অনেক আশা নিয়ে তোকে ডাক্তারি পড়তে আমি কলকাতায় পাঠিয়েছিলাম, আর তুই পড়াশোনা না করে বউদার ডাকে নেশা করে বাড়ি ফিরে এসেছিলি। আর সেই দুঃখে তোর মা তিলে তিলে শেষ হয়ে গেছে। তুমি তো আছো বাবা, তুমি আমার বাবা। চুপ কর শয়তান। আমি এই বাড়ি ওই বিশ্বনাথের নামে লিখে দিয়েছি। আমি সব এখন নেশা ছেড়ে দিয়ে আর নতুন মানুষ হব। এর আগেও তুই মানুষ হওয়ার জন্য আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গিয়েছিলি। 2বারেও যখন পারলি না, 3 বারে ঠিক পারবো দাদা। এই আমি তোমার পা ধরবো। বাছার বলছি, বাছার। বাবা যদি তোকে ক্ষমা করে দেয়, আমার কিছু বলার নেই। ব্যাস, তুমি যখন মাফ করে দিয়েছো, তাহলে ভিতরে যাই। আহা, কতদিন আমার ভাইপোকে দেখিনি। হ্যাঁ, তোমার কি জানো তোমার ছেলের নাম? রাহুল। রাহুল রাহুল ওর তো এখন 4 বছর বয়স হবে, তাই না? আর বৌদি কেমন আছে? বৌদিকে কই দেখছি না। তোর বৌদি 6 মাস আগে মারা গেছে। ইস, তাহলে তো রাহুলকে মানুষ করার দায়িত্ব আমাকেই নিতে হবে। যাই ভিতরে যাই। খবরদার ভরদ্বাজ! ভিতরে যাবার তুই চেষ্টা করবি না। তোর মিষ্টি কথায় আমার মন ভিজবে না। দামোদর, দামোদর, হুকুম করুন। ওই কুলাঙ্গারটাকে ঘর ধাক্কা থেকে বাড়ি দিয়ে বের করে দে। সে কি হুজুর, আপনি ছোট বাবুর গায়ে হাত দেবো? যার হাত থেকে তুই মাইনের টাকা নিস, সেই একমাত্র তোর বাবু। যা বলছি তুই তাই কর। কি নিশ্চয় করবো হুজুর। এই দামোদর নিয়মও খারাপ নয়, যার নুন খেয়েছি তার নেমকের দাম তো দিতেই হবে। এই এই নিন ছোট বাবু। তুই কি করলি? ঠিকই করেছি হুজুর, কারণ আপনি জানেন না আমি আর ছোট বাবু এক গ্লাসের ইয়ার, আর আমি হলাম জেল কাটা দাবি মা। তুমি কি বলছো দামোদর? এই ছোট বাবুর বুদ্ধিতেই এই জেল থেকে বেরিয়ে এই ছোট বাবুর কাছ থেকে মোটা টাকা খেয়ে এখানে ওত পেতে বসে আছি আজকে এই দিনটা। শয়তান! বল বল, কি চাইছে দেন? কত টাকা চাই? টাকা? হ্যাঁ হ্যাঁ, টাকা। আয় কালিদা, কামান দাবি না বাবা না। রামকৃষ্ণদেব বলেছেন টাকা মাটি, মাটি টাকা। তাই টাকা চাই না, মাটি চাই। তাই সবার আগে এই সম্পত্তি আমি ভোগ করতে চাই। তাই তো সবার আগে তোমাকে গুলি করে না না ভরদ্বাজ, না না না, না ভরদ্বাজ, না ভরদ্বাজ, আমার
শয়তান, নরপিশাচ, এ তুই কি করলি? তুচ্ছ সম্পত্তির লোভে তুই নিজের বাবাকে খুন করলি। দাঁড়িয়ে আছেন কেন ছোট বাবু? কেউ আসার আগেই এই বড় বাবুকে এই গুলি করে মারুন। সালা মারবো এক চল। এই মাত্র মারটা পড়েছে, দুটো চোখে জল পেয়েছে দিবি না। ভগবান, কেন এমন অমানুষিক কাজ করছিস? সরি দাদা, পারলে আমাকে ক্ষমা করে দিও। বিশ্বনাথকে মেরো না, মারলে তুমিও ধনে প্রাণে মারা পড়বে, আইন মাফিক। এই শালা উকিলের কাজই হচ্ছে শুভ কাজে কাটিতে। কি হয়েছে সুরেন, চেল্লাচ্ছ কেন? তোমার কথা মতো বড় হুজুরের উইলের কপিটা আমি বার করে এনেছি। এতে লেখা আছে, বড় হুজুর মারা গেলে তার সমস্ত সম্পত্তির মালিক হবে ওই বিশ্বনাথ। বিশ্বনাথ মারা গেলে সমস্ত সম্পত্তি চলে যাবে ওই রামকৃষ্ণ মিশনের নামে। আইন মাফিক। বলছেন উকিল বাবু, সম্পত্তি ভোগ করতে হলে তাহলে বড় বাবুকে তো বাঁচিয়ে রাখতে হবে। আইন মাফিক, কিন্তু মুশকিল হলো এই বিশ্বনাথ বেঁচে থাকলে এই সম্পত্তি ভোগ করা আমাদের পক্ষে একেবারেই অসম্ভব। ধর্মের কল বাতাসে নড়ে। এবার তোদের উচিত শিক্ষা হয়েছে। মার মার আমাকে, আমাকে মারলে সম্পত্তির একটা কানা করিও পাবি না। না 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 না, তোমাকে খুনের প্রোগ্রামটা একটু চেঞ্জ করতে হবে। তোমাকে বাঁচিয়ে রেখেই এই সম্পত্তির আমি একমাত্র মালিক হব। না, তুমি বলবে না, তুমি পাগল হয়ে বেঁচে থাকবে। না, প্রত্যেকদিন দুবেলা এই দাগের ইনজেকশন দিয়ে তোমার বোধ বুদ্ধিকে অসাড় করে রাখবে। না, একটা দম দেওয়া পুতুলের মতো তুমি শুধু বেঁচে থাকবে, শুধু আমার কথা মতো, শুধু চেকে সই করার জন্য। না, আয় কালিদাস, দারুণ বুদ্ধি খেলেছেন ছোট বাবু। আবার লাঠিও ভাঙবে না। এসো দামোদর, হ্যাঁ। আমরা ওকে চেপে ধরি, চেপে আর তুমি ইঞ্জেকশনটা লাগাও। আইন মাফিক। না, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। এ পাপ করে তোরা বাঁচবি না রে। আমার রাহুল বড় হয়ে এই অত্যাচারের প্রতিশোধ নেবে, প্রতিশোধ। না 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 না, রাহুলকে আমি এমন ভাবে মানুষ করবো, এই ভরতাজ কাকা হবে ভরতাজ মণি। বরং পূজনীয় দেবতা বড় হয়ে জানবে তুমি একজন নেশাখোর, মাতাল, লম্পট, চরিত্রহীন। সেই থেকে ও দাদু আত্মহত্যা করেছে। সুরেন আর দামোদর তার সাক্ষী দেবে। আর রাহুল তোমাকে মনে প্রাণে ঘৃণা করে, আর আমার কথাই উঠবে আর বলবে, এই না এ পাপ ধর্মে সইবে না রে ভরদ্বাজ। এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আজকে সাক্ষী রেখে আমি তোকে অভিশাপ দিচ্ছি, কোনো এক লক্ষ্মী পুজোর রাতেই তোর পতন হবে। এই ঘরের কোনো এক লক্ষ্মী রাতেই উঠে আসবে তোর মারণ অস্ত্র।
ভট্টাচার্যের বাড়িতে কোনোদিন লক্ষ্মী পুজো হবে না। কোজাগরী পূর্ণিমার আলো পড়বে না, শুধু ছড়িয়ে থাকবে অমাবস্যার অনন্ত অন্ধকার। আর সেই অন্ধকারে আলো হয়ে দাঁড়িয়ে থাকবে এই ভরদ্বাজ ভট্টাচার্য। আয় কালিদা প্রমাণ দাবি। এই ঘটনার পর কেটে গেছে 20টা বছর। ভরদ্বাজ ভট্টাচার্য আজ এই মধুপুর গ্রামের এক মান্যগণ্য মানুষ। আর তার বড় ভাই বিশ্বনাথ আধ পাগল অবস্থায় অন্ধকার ঘরে বন্দী হয়ে বেঁচে আছেন। তার একমাত্র সন্তান রাহুল আজ বাবার পরিচয় দিতেও লজ্জা পায়। ভরদ্বাজের কথায় বিশ্বাস করে নিজের বাবাকেই সে তার ঠাকুরদার মৃত্যুর জন্য দায়ী বলে মনে করে। সংসারের প্রতি তার কোনো আকর্ষণ নেই। হোটেল নাইট ক্লাবের নাচের আসরেই সে তার নিঃসঙ্গ জীবনের সান্ত্বনা খোঁজার চেষ্টা করে। 20 বছর পর কলকাতা শহরের এক নাইট ক্লাবের আসরে রাহুলকে নিয়ে শুরু হচ্ছে এই জীবন নাটকের আর এক নতুন অধ্যায়। ওয়েলকাম টু গ্যালাক্সিয়ান নাইট ক্লাব। আপনারা জানেন আমাদের ক্লাবের প্রত্যেকটা রবিবারের প্রধান আকর্ষণ মিস অজন্তা। তিনি তার যৌবনের জ্বলন্ত আগুনে আপনারা সব অপেক্ষার অবসান ঘটিয়ে সাত সাগরে ঢেউ হয়ে নেমে আসছেন মিস অজন্তা। কেন যাবে? মেয়েদের শরীরটাই তো সম্পদ। যুগ যুগ ধরে তোমরা পুরুষেরা মেয়েদের শরীরটাকে লোভের চোখ দিয়ে চিনতে শিখেছো। তাই বাসে ট্রেনে হাটে বাজারে সুযোগ পেলে গায়ে হাতে তাদের মনুষ্যত্বকে অপমান করবে, তাই না?
আসলে তুমি কোনো রঞ্জনকে ভালোবেসেছো বলেই তাই। না না, রঞ্জন আমাকে কোনো আঘাত দেয়নি, সে সত্যি আমাকে ভালোবাসতো। নিষ্ঠুর মরণ আমার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেছে। যদিও আমি বিশ্বাস করি রঞ্জন মরতে পারে না, সে বেঁচে আছে, এক না একদিন সে ঠিক আমার কাছে ফিরে আসবে। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব ঝুট है, ঝুট 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 ঝুট। এখানে কি চাই? কে তুমি? মেহরালি গো, মেহরালি, খুঁজে তো পাশানে সেই মেহরালি যে শুধু চিৎকার করে বলতো ঝুট है ঝুট, তফাৎ যাও তফাৎ। বস ওকে আমাকে ভালোবেসে বলে পাগলা মেয়ে। এটা রাস্তার লোক হয়ে তুই কোন সাহসে আমাদের নাইট ক্লাবে এসে ঢুকেছো? কেন আসবো না, কেন আসবো না? একজন কমন ম্যান, মানে সাধারণ মানুষ হিসেবে এদেশে সব জায়গায় যাওয়ার অধিকার আমার আছে, সব জায়গায় ঢোকার অধিকার আমার আছে। খাতায় কলমে অনেক অধিকার থাকলেও সাধারণ মানুষ তা ভোগ করতে পারে না মেহের আলী সাহেব। ওপর তলার মানুষটাই মধু লোটে মধু। ম্যাডাম, সেই জন্য সেই মৌসাকে ঢিল মারতেই তো আমি এসেছি, কারণ এটা আমার গ্রাম, আমার জমি, আমার এই ক্ষেত খামার, আমার গ্রাম, আমার জমি, আমার এই ক্ষেত খামার, আমার জন্য বিপিএল আর ভূমি সংস্কার, আমার জন্য বিপিএল আর ভূমি সংস্কার, আমার গ্রাম, আমার জমি, আমার এই ক্ষেত খামার, আমার গ্রাম, আমার জমি, আমার এই ক্ষেত খামার। আমার জন্য ভিডিও নাচছে কাটা লাগা, আমার জন্য ভিডিও হলে নাচছে কাটা লাগা, আমার জন্য আন্দোলনে তেলেঙ্গানাতে ভাগা, আমার জন্য আন্দোলনে তেলেঙ্গানাতে ভাগা, আমার জন্য বিগ বাজার বলো না কি চাই, আমার জন্য বিগ বাজার বলো না কি চাই। আমি শুধু চিৎকার করে বলে তফাৎ যাও, ঝোট है ঝোট, সব ঝোট ঝোট। তা তো বুঝলাম, কিন্তু এমন রাত বিরেতে আমার একটা ভাঙা ছাতা নিয়ে ঘুরছেন কেন? ও ম্যাডাম, বুঝলেন না? এই ছাত্রালয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 700 এর গায়ে থেকে কাপড়টা খুলে নিয়ে গেছে, তবু এটাকে কাঁধে তুলে নিয়ে বেড়াতে হয়, কারণ গরিবের কাঁধে এটাই যে বন্দোবন্দন পর্বত, এটাই হচ্ছে গণতন্ত্র। তাই মাথা বাঁচাবার জন্যই বুঝি ওই টুপিটা পরে রয়েছো? না 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 ম্যাডাম, না, এটা হলো সরকারি পেনশনের টুপি। আমার শিক্ষক বাবজানের মাথায় সরকার এই টুপিটা পরিয়ে দিয়েছিল, তারপর আমার বাবজান মরার আগে আমার মাথায় এই টুপিটা পরিয়ে দিয়ে গেছে, তারপর আমি আমার ছেলের মাথায় এটা পরিয়ে দিয়ে আমি কবরে চলে যাব। তাই যাও, তোমার মতন কবরটাই তোমার মতন আসল জায়গা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমাদের মতো গরিব মানুষরা জন্মায় তো মরবার জন্যে, ডুয়াচ্ছে চা বাগানে, আমরা শোনা মাটিতে ভুখা মানুষের লাশ পড়ে আছে, অথচ সরকার বলছে ওরা কেউ একজন না খেতে মারা যায়নি, অথচ ওদেরই পেটে পাওয়া গেছে ঘাস পাতা বুনো গাছ। আচ্ছা আপনি বলুন তো, কোনো মানুষ যদি ভাত খেতে পায় তাহলে সে কেন ঘাস পাতা খাবে? কোনো নেতা মন্ত্রীর কাছে এই সহজ সরল প্রশ্নের উত্তরটা কিন্তু পাওয়া যায়নি। আপনি তো সাধারণ পাগল নন মেহের ভাই, এই শহরের পুতুল নাচের আসরে আপনাকে যে একদম মানাচ্ছে না। এই পোশাকে তোমাকেও তো মানাচ্ছে না গো মা। এই শহরের বড় শহরের বড় আসরে মায়ের জাতের পোশাকটা এত ছোট হবে কেন গো? শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে অর্থে আভিজাত্যে যে সমাজ যত বড় হয়, সে সমাজের মেয়েদের পোশাক তত ছোট হতে থাকে। ভারতবর্ষ যেদিন আমেরিকার সঙ্গে এক আসনে বসবে, সেদিন হয়তো আমাদের একটা ছোট্ট রুমাল দিয়েই লজ্জা ডাকতে হবে, লজ্জা। আমরা যেদিন ভারতবর্ষ মানে ওই আমেরিকার থেকে স্বাধীনতায় সভ্যতায় আরো এগিয়ে যাব, তখন তোমাদের মায়ের জাতির শরীর থেকে ওই রুমালের মতো কাপড়টাকে আমরা জোর করে ছিনিয়ে নেব। সেদিন মহাকালের নগ্ন মূর্তিতে আমরা এই ভোগবাদী সমাজের উপর বুকের উপর পা তুলে রাখবো। ওই নগ্ন সমাজকে সেদিন পায়ের তলায় উচ্চারণ করতে হবে, দেবী প্রসীদ প্রসীদ পরমেশ্বরী। চমৎকার,
যেখানে বিলিতি ব্যান্ডের তালে তালে রঙিনী আলোর মায়াবী নাচ, সেখানে হঠাৎ সন্ধি পূজার মন্ত্র শুনতে পাচ্ছি কেন বলেন? কে কে কে? রঞ্জন, রঞ্জন তুমি এখানে? আপনি কি আমাকে কিছু বলছেন? তোমাকে বলছি মানে? তুমি তুমি আমাকে চিনতে পারছো না রঞ্জন? আমি আমি অজন্তা। আমি জানি, কিন্তু আমার নাম রঞ্জন নয়, রাহুল। রাহুল? ছি ছি, এমন একটা জলজান্ত মিথ্যে কথা তুমি কেন বলছো রঞ্জন? আমি তো কোনো অন্যায় করিনি রঞ্জন। 1 বছর ধরে তোমার অপেক্ষায় আমি পথে বসে আছি। কি না বলতে বলছো অজন্তা? ও রঞ্জন নয়, ও মধুপুরের রাহুল ভট্টাচার্য। রঞ্জন, রঞ্জন কেন তুমি এইভাবে নিজের পরিচয়টা গোপন করতে চাইছো? আমি তো কোনো অন্যায় করিনি। যদি অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে সেটা শাস্তি দাও, কিন্তু দয়া করে নিজের পরিচয়টা এইভাবে গোপন করো না রঞ্জন। বিলিভ মি, আমার নাম রাহুল। আপনি হয়তো আপনার কোনো অচেনা বন্ধুর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছেন। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ? বলছি আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ? মানে আমি রাহুল আমার ছোটবেলার বন্ধু, আমরা দুজনেই মধুপুর গ্রামে ছিলাম। ও গড, তোমাদের আমি কেমন করে বোঝাবো? নিজের জীবনের ছায়া কি কেউ চিনতে ভুল করে? রঞ্জন, রঞ্জন তুমি একটু মনে করে দেখো, তুমি অফিসের কাছে হলদিয়া যাচ্ছিলে, বাগনানের কাছে তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, আমি শুনলাম তুমি নাকি মারা গেছো। না, না, আমি বিশ্বাস করিনি, আমি বিশ্বাস করিনি রঞ্জন। আমার রঞ্জন কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার ভালোবাসা কখনো আমায় ছেড়ে চলে যেতে পারে না। দেখো দেখো দেখো, তুমি আবার আবার আমার কাছে তুমি ফিরে এসেছো রঞ্জন। তুমি আমার রঞ্জন। আমি রঞ্জন নই, রাহুল রাহুল রাহুল, এটাই একমাত্র সত্যি। শোনো শোনো, যদি সৎ সাহস থেকে থাকে তাহলে তাহলে তোমার ওই বাঁ হাতের জামাটা সরিয়ে দেখাও, ওখানে একটা 2 ইঞ্চি পোড়া দাগ আছে। মিথ্যে পরিচয় দিলেও ওই দাগটা তুমি তো কিছুতেই মুছে ফেলতে পারবে না। কি হলো কি হলো, দেখাও দেখাও বলছি। Disgusting! সিনেমা থিয়েটারে নায়ক নায়িকার পরিচয় হারিয়ে যায়, তারপর এক চরম নাটকীয় মুহূর্তে নাট্যকার তাদের দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কিন্তু এখানে চরম নাটকীয় মুহূর্তটা কেটে গেল চোখের জলে। আরে উপরে বসে জীবন নাটকের নাট্যকার চিৎকার করে বলে উঠলেন, তফাৎ যাও তফাৎ, ঝুট ঝুট, সব ঝুট সব ঝুট। এর কোনো লাভ নেই অজন্তা, তুমি পরের আইটেমের জন্য প্রস্তুত হয়ে নাও। না, আজ আর আমি নাচতে পারবো না। নাচতে তোমাকে হবেই। মনে রেখো, বস্তি থেকে তোমাকে আমরা তুলে নিয়ে এসেছি, নতুন নাম দিয়েছি, পরিচয় দিয়েছি। তুমি শুধু আজ এই রাতের কলকাতায় রঙিন বিনোদনের অঙ্গ অজান্তা, শুধুই অজান্তা। না, এরপর আমি আর কোনো নাচ গান করতে পারবো না। পারতে আপনাকে হবেই। মনের মধ্যে মিথ্যের ফানুস জ্বালিয়ে রেখে কোনো লাভ নেই। রঞ্জন যে বেঁচে নেই, সেই সত্যিটাকেই মেনে নিন। কি করে মেনে নেব? বাবা মাকে হারাবার পর থেকে ওই রঞ্জনই ছিল আমার একমাত্র অবলম্বন। ওই আশা শেষ প্রদীপটা নিভে গেলে যে আমি হয়তো নিজেকে একদিন শেষ করে দেব। ছি! এমন কথা বলবেন না। জন্মালে সবাইকে একদিন মরতে হয়। সেই বাস্তবকে স্বীকার করে নিয়ে নতুন জীবন শুরু করুন, একজন সত্য পরিচিত বন্ধু হিসাবে বলছি। তাহলে তাহলে সেই বন্ধু হিসেবে আপনি মাঝে মাঝে এখানে আসবেন? আপনি বোধহয় জানেন না, গত 6 মাস হলো আমি নিয়মিত এখানে আসি, শুধু আপনার জন্য। আমার জন্য? কেন? হ্যাঁ, আমি যে ভীষণ একা। মা আমার ছেলেবেলায় মারা গেছেন।
বাবা বাবা থেকেও নেই, আশেপাশে একটু ভালোবাসার মতো কেউ নেই। তাই হঠাৎ একদিন এখানে আপনাকে দেখে মনে হলো আপনিও যেন আমার মতো ব্যথার প্রদীপ হয়ে জ্বলছেন। রঞ্জন, রঞ্জন না, রাহুলের পরিচয় আমি এখানে আসবো, কিন্তু কিন্তু তোমার মনের মেঘ কাটাতে গিয়ে আমার এই মরুভূমির মতো জীবনে যদি কোনো ভালোবাসার মেঘ জমে ওঠে, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। কি করে দোষ দেব? তোমার ছবিটা যে আমার বুকের মধ্যে জল জল করে আঁকা আছে। নাম পরিচয় আলাদা হলেও তুমি যে আমার ভালোবাসার ছবি। তাই এসো রাহুল, এসো, আমরা হাতে হাত রেখে আমাদের এই ব্যর্থ জীবনের বাগানে নতুন করে এক ফুল ফোটাই। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় দেখি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় দেখি বন্ধনে জড়ালে গো বন্ধু। ওই রক্তিম পলাশের গন্ধে মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় দেখি বন্ধনে জড়ালে গো বন্ধু। নমস্কার, আমার নাম কার্তিক। আমি এ বাড়ির নানা থাকি। এই পরিচয়টা দিতে বড় লজ্জা করে, কিন্তু আমাকে ছাড়া এ বাড়ির কারোর এক মুহূর্ত চলে না। বড় বাবু মানে এই ভরদ্বাজ ভট্টাচার্য, ওনার জন্য এই ভর দুপুরে সিগারেটের প্যাকেট এনে দেবে কে? এই কার্তিক। ওর ছেলে ভুবন, ভুবনের জন্য এই বাংলার বোতল জোগাড় করে এনে দেবে কে? এই কার্তিক। আর এই বড় বাবুর মেয়ে রিমঝিম, রিমঝিমের জন্য সকালবেলায় গোয়াল থেকে এই দুধ দুয়ে আনবে কে? এই কার্তিক। কার্তিক, এই কার্তিক! না, ইডিয়েটটাকে দিয়ে একটা কাজ হওয়ারও উপায় নেই। ফাঁকি বাজ কোথাকার! কার্তিক, এই কার্তিক! ওই যে, ওই শুনছেন, এই ভরদ্বাজ বাবুর মেয়ে রিমঝিমের গলা। আর আদরে করে যখন ইডিয়েট বলছে, তখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কে। ঠিক ধরেছে, আমি হলাম এই এই বাড়ির জামাই, মানে এই ঘর জামাই। Shut up! আর স্বামী বলে বড়াই করতে হবে না। বেলা 8টা বাজে, এখনো আমার জন্য তুমি দুধ আনতে পারলে না? গোয়ালে গিয়েছিলাম, কিন্তু গরুটা হঠাৎ এমন লাফ মারতে শুরু করলো। এটাই যদি সহ্য করতে না পারো, তাহলে আমার মতো মেয়েকে বিয়ে করেছিলে কেন? জানো না, সকালবেলা খাঁটি দুধের সঙ্গে হলুদ আর চন্দন মেখে মুখে মাখি। কি করবো বলো, আর গরু তো আর এই টিপ কলে নয়। এই বালতি বসিয়ে আর এই লেজটা ধরে এই ঝাঝার, এই ঝাঝার, এই দুধ করবে। ইডিয়েটের মতো কথা বলো না। একটু পরে আমাকে বেরোতে হবে। আজ আমাদের মহিলা সমিতির সেমিনারে আমার বক্তৃতা আছে। ওমা, তাই নাকি? তা কি বিষয়ে বক্তৃতা দেবে গো? স্বামী এবং সংসারের প্রতি আদর্শ গৃহবধূর দায়িত্ব এবং কর্তব্য। বাহ বাবা বাবা বাহ, চমৎকার! এই গৃহবধূ সম্পর্কে বক্তৃতা এ তোমার থেকে আর কে ভালো বলবে বলো? আর তুমি বিয়ে করলেও একটা দিনের জন্য তুমি তো এই ঘর করনি। তাতে কিছু যায় আসে না। আমি রামায়ণ, মহাভারত আর সাবিত্রী উপাখ্যান পড়ে সমস্ত কিছু মুখস্থ করে নিয়েছি। আর শোনো,
এই আলমারি থেকে না ওই সিঁদুর কৌটোটা খুঁজে বের করে রাখবে তো, আমি বেরোবার সময় ব্যাগে ভরে নিয়ে যাব, বক্তৃতার আগে একটা সিঁদুরতে লাগিয়ে নেব। অর্থাৎ এই সিঁদুর শুধু এই বক্তৃতার কাজে লাগবে। এই দেশের সরকার যে কেন কোটি কোটি টাকা খরচা করে অ্যাটম বোম বানায় সেটাই বুঝলাম না। কেন বানাবে না কেন? কি দরকার এই তোমাদের মতো মেয়েকে তুলে এই ছুঁড়ে ছুঁড়ে মারবে তো এই গোটা দেশটা একেবারে ধ্বংস হয়ে যাবে। ননসেন্স! কি বলতে চাও তুমি বলো তো? বলতে চাই এই আধুনিকতার হাওয়ায় তুমি একটা অজানা আগুনকে জ্বালিয়ে তুলতে চাইছো। একদিন অনেক চোখের জলেও সেই আগুনকে তুমি নেভাতে পারবে না। আয় কালিদাস! রাবামবাগি! আমরা যখন আগুন লাগাই সেই চোখের জলটাও শুকিয়ে যায়, বোধ বুদ্ধি সব লোপ পেয়ে যায়। তাই তো এদেশের প্রতিবাদের ভাষাটা স্তব্ধ হয়ে গেছে। ঝড়ের আগে পৃথিবীটাও স্তব্ধ হয়ে থাকে বাবা, আর সেটা বুঝে যে সাবধান হতে না পারে তার মাথার উপর থেকে গোটা ছাদটাই উড়ে যায়। আজ আমার বড় আনন্দের দিন। পার্টির হাই কমান্ড আমাকে বিধানসভার ভোটের টিকিট দেবে বলেছে। তার মানে আর কদিন পরে আমি এমএলএর মেয়ে হব। তুমি সত্যি বলছো তো ড্যাডি? আরে হ্যাঁ, একে 16 আনা সত্যি। এইবার আমি এই গ্রামের ঘরে ঘরে চুলাইয়ের কারখানা খুলে দেবো। তাতে আর অসুবিধা কি? তুই তো নিজেই একটা চলমান চোলাই কারখানা। ঠাট্টা করো না বাবা, তোমাকে ভোটে জিততে হলে এক্ষুনি মাঠে নামতে হবে, জলের মতো টাকা খরচা করতে হবে। অনেক দিন আগেই আমি পথে নেমেছি রে, মাঠে নেমেছি রে। মানুষ খুন করে আমি আইনকে ফাঁকি দিয়েছি, নিজের দাদাকে পাগল সাজিয়ে ঘরে বন্দি করে রেখেছি। এই বাড়িতে একটা গুপ্ত ধন খুলে রেখেছি, আর রাহুল হলো সেটা গুপ্ত ধনের চাবি। কিন্তু রাহুল যে 1 মাস হলো কলকাতায় ঘাপটি মেরে বসে আছে, সে খবর কি তুমি রাখো? রাখি রাখি, সেটাই তো আমার কাছে বড় কেমন লাগছে। সে ছেলে আমাকে দেবতার মতো শ্রদ্ধা করে, আমার পারমিশন ছাড়া একটা পা ফেলে না। আমাকে না জানিয়ে 1 মাস হলো কলকাতা পড়ে আছে। আমিও আপনার কথার মতো রাহুলকে ফিরিয়ে নিয়েছি ছোট বাবু। রাহুল ফিরে এসেছে? হ্যাঁ, আমরা একই গাড়িতে এলাম। ওরা মন্দিরে প্রণাম করে এখনই আপনার কাছে আসছে। ওরা মানে কারা? রাহুলের সঙ্গে আর কে আসছে? রাহুল বিয়ে করা বউ। বিয়ে করা বউ মানে? কাকে বিয়ে করেছে বউ? কোথায়, কবে, কি কি তার পরিচয়? মেয়েটি কে? কি তার পরিচয়? কলকাতা গ্লাসি নাইট ক্লাবের নর্তকী অজন্তা। রাহুলের এত দূর সাহস, বাবাকে পারমিশন না নিয়ে একেবারে বিয়ে করে চলে এলো। এ বিয়ে আমরা কিছুতেই মেনে নেব না বাবা। ঠিক বলেছ ভুবন, অজন্তা আধুনিকা মেয়ে জানা, আধুনিকা জানা মেয়ে। ও একবার যে এই বাড়ির ইতিহাস জানতে পারে তাহলে আমাদের পথে মারা পড়বো। ওদের তুমি তাড়িয়ে দাও। পাগল নাকি? রাহুলকে তাড়িয়ে দিলে আমি কি খাবো? চেকে সই করবে কে? ঠিক বলেছো, আমরা শাকের করাতের মধ্যে ফেঁসে গেছি। আইন মাফিক তাহলে ওই আইনের মাথাটা খাটিয়ে একটা বাঁচার পথ বের করুন না। কোনো পদ নেই, ওদের ফিরিয়ে দিলে আমরা ধনে প্রাণে মারা পড়ব। আর ওই বউটা এ বাড়িতে পা রাখলেও আমাদের মাথার ওপর মরণ খাড়া হয়ে ঝুলে থাকবে। তাই এই মুহূর্তে মেনে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।
বড়বাবু রুদের কথাটা ভুলে যাচ্ছ ভরদ্বাজ। এখানে আরো লেখা ছিল বিয়ের পরে যখন রাহুলের সন্তান হবে তখন থেকে সমস্ত সম্পত্তির মালিক হবে রাহুলের বউ। আইন বাবু। সন্তানটা তো আর আকাশ থেকে পড়বে না, তার আগে 10 মাস সময় পাবো। ততদিনে নতুন বউটা হয়তো আমার বাবার মতো আর কালিদা রামান্দাজি। কিন্তু বাবা মানে আমি বলছিলাম কেউ কোনো কথা বলবি না, যা বলার যা করার সব করবো আমি। এই ভরদ্বাজ ভট্টাচার্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি কাকা। ক্ষমা? হ্যাঁ কাকা, কিছুদিন হলো এই বাড়িতে আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তাই বিরাট একটা মানসিক অস্থিরতা নিয়ে আমি কলকাতায় ছুটে গিয়েছিলাম। আর সেই সুযোগে এই বাবার অনুমতি ছাড়াই তুই এই মেয়েটিকে বিয়ে করে নিয়ে এলি। তার জন্য আমিই দায়ী। আমার জীবনে এক দুর্ঘটনার হাত থেকে ওকে রক্ষা করার জন্যই ওকে আমি বাধ্য করেছি বিয়ে করতে। আমাকে তুমি ক্ষমা করো কাকা। বাবার সে ও মায়ের মমতা দিয়ে তুমি আমাকে মানুষ করেছো। শ্রদ্ধার সম্মানের জীবন্ত মূর্তি হয়ে তুমি আমার বুকের ভিতর আসন পেতে বসে রয়েছো। জীবনে একবার একটা অপরাধ করে ফেলেছি কাকা। অপরাধ? হ্যাঁ হ্যাঁ অপরাধ। হ্যাঁ, তাই এত বড় ঘটনার পরেও আমার সামনে দাঁড়িয়ে আছি, পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিচ্ছিস না কাকা। কার মাথা শীষের স্মৃতি সিঁদুর অক্ষয় হোক। বাহ রাহুল, তোর পছন্দের তারিফ করতে হয়। এতদিন পরে আমাদের আধার ঘরে পূর্ণিমার চাঁদ উঠেছে। এসো বৌদি, ভেতরে এসো। কিন্তু আমার শ্বশুর মশাই মানে ওর বাবাকে তো প্রণাম না করে আমি ভেতরে যেতে পারি না ঠাকুরজি। আমার সামনে উচ্চারণ করবে না অযোধ্যা। 20 বছর ধরে ওই মানুষটাকে আমি ভুলে আছি। এমনও তো হতে পারে 20 বছর ধরে তুমি একটা মিথ্যেকে সত্যি বলে জেনে এসেছো। না না না, এর মধ্যে কোনো ভুল নেই। ওই মানুষটার জন্যই আমার দাদু আত্মহত্যা করেছিল। এই কাকাবাবু, এই এরা সবাই আমাকে বুকে টেনে নিয়েছে, তবু তার পরিচয়ের ছাপটা আমি কিছুতেই মুছে ফেলতে পারি না। সেই বিষের জ্বালা ভুলে তুমি একটু শান্তিতে থাকতে দাও অযোধ্যা, একটু শান্তিতে থাকতে দাও। সেই চিরস্থায়ী শান্তির খোঁজে আমাকে কি যে একবার বাবার কাছে যেতেই হবে? না বৌদি, প্রথম দিন শ্বশুর বাড়িতে পা দিয়েই প্রলয়ের ঘন্টা হয়ে বাঁচতে চেও না, তাহলে শুধু এই সংসারে সর্বনাশ হবে না, তোমার ভালোবাসার ঘরটাও ভেঙে চুরমার হয়ে যাবে। এই সংসারে একটা নিজস্ব নিয়ম আছে, সেই নিয়ম যদি ভাঙতে চাও তাহলে সবার আগে সেটাকে মেনে নিতে হবে, কারণ আইন তার মালিককেও ছাড়ে না। কাকাবাবু আপনি একবার আমাকে বাবার কাছে নিয়ে যাবেন? নিশ্চয়ই নিয়ে যাবো মা, তবে আজ নয়, ডাক্তারবাবুর 12 মাস। ডাক্তারবাবুর বারণ? হ্যাঁ বৌমা, আজই ডাক্তারবাবুকে দেখতে আসবে, আর তখন নয় তার সঙ্গে কথা বলে আমরা একটা পারমিশন করিয়ে রাখবো। কিন্তু বাবার এমন কি হয়েছে যে? একবার যখন এসে পড়েছেও আস্তে আস্তে সবই জানতে পারবে মা। এই 20 বছর ধরে এই বুকের ব্যথা নিয়ে আমরাও যে বেঁচে আছি। আজকের এই আনন্দের দিনে ওসব কথা বলে তোমার মন ভারী করা ঠিক হবে না বৌমা, কিন্তু না বলেও তো উপায় নেই। হে ভগবান, এই সংসারের এত বড় সর্বনাশ হলো। কোন পাপে এই সংসারের এত বড় সর্বনাশ? আপনি কাঁদবেন না কাকাবাবু, আপনি কাঁদবেন না। কি হয়েছে আমাকে খুলে বলুন। যত কঠিনই হোক না কেন আমি সব কিছু সহ্য করে নেব। মাগো, রাহুলের কুস্তিতে লেখা আছে 30 বছর বয়সের আগে যদি সন্তানের বাবা হয় তাহলে তার বাবার মৃত্যুর কারণ হয়ে বসে। আপনি কি বলছেন কাকাবাবু? ঠিকই বলছি বৌমা, এখনো 30 বছর বয়স হতে
এখনো 2 বছর বাকি আছে, সেই জন্যে আমি এতদিন ওর বিয়ে দিই। আশ্চর্য। মাগো, আমি এইটুকু বয়স থেকে রাহুলকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওর বাবা বলো, মা বলো, সবই আমি। এখন ওর জীবন মরণটা তোমার উপরে নির্ভর করছে মা। 2 বছরের মধ্যে যেন কিছুতেই সন্তানের মা হয়ে। বাবু, আমি না মানে আমি যে কি বলবো। মাগো, আমি হাত জোড় করে তোমার কাছে সন্তানের প্রাণ ভিক্ষা চাইছি। বলো বাবা, বলো, কথা দাও। কি কথা দেব কাকা বাবু? আপনি এক নারীর হাতে তার মাতৃত্বের পরম স্বপ্নকে তার হাতে তুলে দিয়ে নিজের হাতে তাকে খুন করতে বলছেন। এ আমি কেমন করে করব কাকা বাবু? এ আমি কেমন করে করব? করতেই হবে মা, যদি চাও আমি তোমার কাকা বাবু, আপনি কি করছেন? দয়া করে এমন করে আমাকে পাপের ভাগে করবেন না কাকা বাবু। আমি কথা দিচ্ছি, আপনি যা চাইছেন তাই হবে। আগামী 2 বছর আমি মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত থাকবো। এবার ভরসা রাখতে পারবে সুরেন? ওর বুদ্ধিটা না হয় সামলাতে পেরেছো, ও যদি রাহুলের বাবার সাথে দেখা করে তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা ঝড় উঠতে পারে। তার আগে ওই হোমিওপ্যাথি ডাক্তারটাকে হাত করতে হবে। এই ওর বড় ছেলে বলেন ও তো আমাদের সাথে হোটেল খুলতে চাইছে। খুলবে, কারণ আমার ছেলের হাতে যে এখন উচ্চস্বর গ্যাস বেলুন, তাই আপনাদের কোলে চেপে সাফল্যের স্বর্গে উঠতে চাইছে। আসুন ডাক্তারবাবু, আসুন। কদিন ভোর দাদার শরীরটা ভালো যাচ্ছে না। জানি, আমার মনে হয় আপনি ওকে কিছুদিনের জন্য কোনো নার্সিং হোমে ভর্তি করে দিন। না ডাক্তারবাবু, না। আর এই দাদাকে আমি নিজে হাতে সেবা শুশ্রূষা করি। কিন্তু এ বাড়িতে উনি এখনো লুকিয়ে লুকিয়ে ডাকের ওষুধ আর ইঞ্জেকশন নিয়ে যাচ্ছে। না 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 না, তা কি করে হয়? ওকে তো আমরা 24 ঘন্টা ঘরে তালা বন্ধ করে রাখি। তবু ওনার 2 হাতে আর কোমরে আমি ইঞ্জেকশনের টাটকা দাগ দেখতে পেয়েছি। নিশ্চয় বড় বাবু কো চাকর বাকর দিয়ে। চাকর বাকর নয়, খুব পাকা হাতেই ওই ইঞ্জেকশনগুলি দেওয়া হয়েছে। হয় কোনো ডাক্তার অথবা ডাক্তারির প্রাথমিক শিক্ষাটা জানা আছে এমন কেউ। আপনি বোধহয় আমাকে ইঙ্গিত করছেন। আপনি বুদ্ধিমান মানুষ, কিছুদিন ডাক্তারিও পড়েছিলেন, যা বোঝার বুঝে নিন। এই অভিযোগ শোনার জন্য বুঝি 2 লাখ টাকা আপনাকে ধার দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিলেন। 50 বছর ধরে আমি ক্যান্সারের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে গবেষণা করছি। সেই কাজের জন্যই টাকাটা নিয়েছিলাম, এবং তার বিনিময়ে আপনি আমার বাড়ি বন্ধক রেখে মোটা টাকা সুদও নিচ্ছেন। তখন বুঝতে পারিনি আসলে ওই টাকাটা ধার দিয়ে আপনি আমাকে কিনতে চাইছেন। ঠিক ধরেছেন ডাক্তার। বড় বড় ডাক্তার ছেড়ে আপনার মতো হোমিওপ্যাথি ডাক্তারকে ধরে এনেছি এই কারণে আপনি আমাদের কথা মতো কাজ করবেন। আর তার জন্য আপনি মোটা টাকা পাবেন, যে টাকা আপনি সারা জীবনেও ইনকাম করতে পারবেন না। উকিল বাবু, খেয়ে পরে বেঁচে থাকার জন্য মানুষের টাকার দরকার হয়, কিন্তু যারা শুধু টাকা রোজগারের জন্য নিজের মাথা বিকিয়ে বেঁচে থাকে তাদের আমি মানুষ বলেই মনে করি না। তাহলে আপনি আমার কথা মতো কাজ করবেন না? আগে না,
কারণ আপনার দাদা ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু। আজ এতদিন পর বুঝতে পার আমার সেই বন্ধুর অসুস্থতা এবং আপনাদের বাবার মৃত্যুর পেছনেও কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাজে কথা বলবো না ডাক্তার। বাবা আত্মহত্যা করেছিল, এই দুজন তার সাক্ষী দিয়ে। আরো একজন সাক্ষী আছে, আপনার দাদা বিশ্বনাথ, যে মানুষটা ধীরে ধীরে সুস্থ উঠলেই চেনা যাবে আসল খুনির চেহারা। তাই আমি পুলিশের আইজি সাহেবকে এই ঘটনার বিচার চেয়ে তদন্ত করতে বলেছি। পুলিশ ডাক্তার, টাকার জোরে আমি পুলিশ প্রশাসন আইন আদালত সব কিনতে পারি ডাক্তার। টাকায় বিছানা কিনতে পাওয়া যায়, কিন্তু ঘুম কিনতে পাওয়া যায় না। তাই আজ থেকে আমি আপনার সেই রাতের ঘুমটা কেড়ে নিয়ে গেলাম। ভুল করেছেন, সত্য ডাক্তারকে ডেকে এনে ভুল করেছেন। কারণ ডাক্তার শুধু প্রেসক্রিপশন লেখে না, মাঝে মাঝে মানুষের ডেথ সার্টিফিকেটেও সই করে। তার আগেই তোমাকে পথের ভিখারি করে ছাড়বো, তোমার ঘর সংসারে আগুন লাগিয়ে দেবো। ভুলে যেও না, দুদিন পরে আমার মাথায় এর মুকুট উঠবে। সব মুকুটই মাথায় পরার জন্য তৈরি হয়, কিন্তু সব মাথায় মুকুট পরার জন্য তৈরি হয় না। আর তার জন্য থাকে দড়ি, নাটা মল্লিকের ফাঁসির দড়ি। এই জামুদার, আজ রাতেই ওই ডাক্তারের চেম্বারে আগুন দিবি। ওর 50 বছরের গবেষণার কাগজপত্র উঠে ছাই করে দিবি। ও সব কথা এই দামুদারকে বোঝাতে হবে না। আমি বাইরেটা দেখছি, আর আপনি শুধু ওই বাড়ি বউটাকে দেখুন। ওকে নিয়ে কোনো চিন্তা নেই। পুজোর প্রসাদের মতন ভরতদা যে পুলিয়াটাও গিলে নিয়েছে। সন্তান হলে যে ও নিজেই সম্পত্তির মালিক হবে, সে কথাটা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। কুষ্টি ঠিকুজির মিথ্যে গল্প শুনিয়ে নিজের সাদ আল্লাদের বুকে আগুন দিয়েছে। এইবার ওই আগুনে আমি একটু একটু করে ঘি ঢেলে যাব। রাহুলকে আর একটা পুরিয়া খাইয়ে বউটাকে বনবাসে পাঠাবো। তারপর এই বিশাল সম্পত্তি একাই ভোগ করবো। এই কালিদা, কামান দাগি। বাহ, চমৎকার! আপনি শ্বশুর না মহিষাসুর সেটা বলতে পারেন? আপনার মায়া কান্না দেখেই আমার সন্দেহ হয়েছিল, তাই আড়ালে দাঁড়িয়ে আপনার আসল চেহারাটাকে আমি চিনতে এসেছিলাম। আমার আসল চেহারাটা চেনা বড় মুশকিল বৌমা। যে ভগবান আমাকে বানিয়েছিল তার এই হাতের কাজের নমুনা দেখে স্বর্গ ছেড়ে পালিয়ে গেছে। আর তুমি তো দুদিনের চুপড়ি। দুদিনের ছুকরি হলেও আমি কিন্তু এই শ্বশুর বাড়ির স্বর্গ ছেড়ে পালিয়ে যাব না। আপনার সব ষড়যন্ত্রের শেষ আগুন হয়ে জ্বলবো। ছাই গানাতে কোনোদিন আগুন জ্বলে না বৌমা। এই ভরচাজ বাড়ির ভস্য মেখে ভরতদা যায় শ্মশান চণ্ডাল হয়ে দাঁড়িয়ে আছে। তোমার স্বামীকে আমি ফেড়া বানিয়ে রেখেছি। আমার বিরুদ্ধে একটাও শব্দ উচ্চারণ করলে রাহুলই তোমার স্মৃতিটাকে রক্ত দিয়ে রাঙিয়ে দেবে। আমি সেই সিঁদুরের শপথ নিয়ে বলছি, আপনার শয়তানির কারখানায় যত ঘি আছে আমার সর্বনাশের আগুনে ঢালতে থাকুন, আর আমি একদিন আপনার শরীরের থেকে সব তেল একেবারে নিগড়ে নেব। তবেই আমার নাম অচন্তা।
মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকে না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকে না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। কতদিন আর কত কাল পথে সন্ধ্যা সকাল, কতদিন আর কত কাল পথে সন্ধ্যা সকাল, মনে মনে ভাবতাম যারে সামনে পেলাম দেখা তার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। স্টপ ইট। রাজাদা, সামনের সপ্তাহে আমার কলেজে অ্যানুয়াল ফাংশন আছে, আমাকে একটু প্র্যাকটিস করতে দাও তো। না 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 না, অনেক প্র্যাকটিস করেছো, এবারে খেয়ে নেবে চলো। আরে না হলে এত পরিশ্রম করবে কি করে মেম সাহেব? রাজাদা, আমি তোমাকে কতবার বলেছি আমাকে তুমি মেম সাহেব বলবে না, নাম ধরে ডাকবে সপ্তমী। পাগল না মাথা খারাপ? আরে আমি হলাম এই বাড়ির চাকর, সে কি না কখনো তার মালকিনের নাম ধরে ডাকতে পারে? মোটেও তুমি এ বাড়ির চাকর নয়, বাবা কোনোদিনই আমাদের 3 সন্তানের থেকে তোমাকে আলাদা করে দেখেননি। তবু এটা তো সত্যি যে ডাক্তারবাবু একদিন আমাকে রাস্তা থেকে তুলে এনে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। শুধু আশ্রয় দেননি, তোমাকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন, সমান স্নেহ ভালোবাসা দিয়েছেন, সেই সঙ্গে একই সঙ্গে স্কুলে ভর্তি করে দিয়েছেন। আর আমিও স্কুল ফাইনালের আগে সেখান থেকে পালিয়ে এলাম। মিথ্যে কথা। তুমি সেবার ফার্স্ট হয়েছিলে, সেই অপমানে আমার 2 দাদা স্কুল যাই বন্ধ করে দিয়েছিল, তাদের মান বাঁচাতে তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলে। অত শত আমি বুঝি না বাবা, এই বাড়িতে বসে এই তোমাদের সবার সেবা করেই আমি আনন্দ পাই। কিন্তু সেই থেকে দাদারা তোমাকে একটু সহ্য করতে পারে না, তবু তুমি কেমন করে ওদের সবাইকে এত ভালোবাসো বলো তো রাজাদা? কেবল আমার বেলাতেই তোমার ভালোবাসা টান পড়ে। এই টান পড়বে কেন মেম সাহেব? আমি তো তোমাকেও ভালোবাসি। এটা আমার পরম সৌভাগ্য। তা ভালোবাসাটা ঠিক কিরকম শুনি? এই দেখো, ভালোবাসা আবার রকমের হয় নাকি? এই বড়দা, ছোটদা, বৌদি, এই বড় বাবুকে যেমন ভালোবাসি, এই এই তো সেদিন রাতে বড়দা নেশা করে বাড়ি ফিরেছিল। আমার বোনের কাছে আমার নামে নালিশ করা হচ্ছে। নালিশ করতে হবে কেন বড়দা? উন্নতির নেশায় তুমি যে মাঝে মাঝে মাতাল হয়ে বাড়িতে ফিরছো সেটা অনেকেই বুঝতে পারছে। তাতে কার কি যায়? আমি সাক্ষাৎ ফল পাবলিক, আমি ক্লাসি নাইট ক্লাবের ম্যানেজার। এই বেটা যা আমার জুতো জোড়া দুটো পালিশ করে নিয়ে। ইয়েস স্যার, আই এম অলওয়েজ ইট ইজ ইওর সার্ভিস। শাট আপ। আমার সামনে কখনো ইংরেজিতে কথা বলবি না। তবু চড়ে না শোনে ধর্মের কাহিনী। ও বেটাও যে আমাদের সঙ্গে ক্লাস 10 পর্যন্ত পড়েছিল, কথায় কথায় ইংরেজি বলে সেটাই মনে করিয়ে দিতে চায় দাদা। কে বলো ছোট সাহেব, এই দুটো ইংরেজি বলে কি আর ভদ্রলোকের জাতে ওঠা যায়? তার আগে আমাকে যে অনেক বজ্জাতি শিখতে হবে। জ্ঞান দিস না, আজ আমি বন্ধ করে আমার জন্য এক প্যাকেট ক্লাসিক সিগারেট নিয়ে আয়। जो হুকুম যাহা বানাও। দাও 50টা টাকা দাও। টাকা কিসে? বাবার নামে তো ওখানে খাতা খোলা আছে, দিনে 2 প্যাকেট বাবার নামে নিয়ে আসিস,
আমার জন্য 1 প্যাকেট খাতায় লিখে নিয়ে আয়। বিড়ি সিগারেটটাও এই বাপের ঘাড় ভেঙে খাওয়াটা কি ঠিক হবে ছোট সাহেব? জ্ঞান দিস না। আমার বাবার পয়সায় কি খাবো না খাবো সেটা আমি বুঝবো। কোথায় আর বুঝছিস ছোট্টা? মা মারা যাবার পর ইন্স্যুরেন্সের টাকা দিয়ে তোকে কারখানা করে দিয়েছে, হোটেল খোলার জন্য বড়দাকে ধানি জমিটা লিখে দিয়েছে। তবু তবু তোরা আজও বাবার কাঁধে ভর রেখেই চলছিস। সন্তানের জন্ম দিলে তার ভরণ পোষণের দায়িত্ব বাবা মাকেই নিতে হয়। সে ঠিক আছে, কিন্তু কিন্তু বাবার পয়সায় কেনা সিগারেটটা একটু সাবধানে আগুন দিও ছোট সাহেব। এই নিজের মুখটা পুড়িয়ে আবার ওই হুনমানের জাতে উঠতে না হয়। শুনলি দাদা, শুনলি? হারামজাদার কথাটা শুনলি? বাবাই লাই দিয়ে ওকে মাথায় তুলেছে। একসঙ্গে ওঠা বসা, এক টেবিলে খাওয়া। ওসব আমার চলবে না। এবার বাবাকে বলতে হবে কচু গাছ ছাই গাছাতেই মানায়, তাকে গোলাপ বাগানে বসাতে নেই। ওসব কথা বলতে হলে মাজার জোর চাই। তুমি আর ঠাকুরপো তো বাবার সামনে কেঁচো হয়ে বসে থাকো, সেই জন্যই ওই ছোট লোকটা তোমাদের অপমান করার সাহস পায়। ছোট লোকটাকে কিন্তু বাবা তার আর এক সন্তান বলেই মনে করে। বাবা মনে করলেই আমরা ওকে ভাই বলে কাছে টেনে নিতে পারবো না। কি করে টানবে? যার যার সঞ্চয় সে তো তাই খরচ করবে। মুখ সামলে কথা বলবি সব তুই, ভুলে যাস না আমরা তোর গুরুজন। সেই গুরুজনদের সামনে আমি শুধু একটা আয়না ধরেছি। তোরা যদি সেই আয়নায় তোদের মুখটা কালো দেখিস, সেটা তোর আমার দোষ নয়। শুনলে তোমরা সবাই, শুনলে তোমরা সবার মুখ নাকি কালো আর একা উনিই ভালো। কথাটা তো আমাদের বলেছে, তুমি নিজের গায়ে নিচ্ছ কেন? কেন নেব না? তুমি আমার স্বামী, পতি পরমেশ্বর। আমার মতো সতী নারী কখনো কি পতির অপমান সইতে পারে? ওরে বাবা, দেখো বৌদি, প্রতিনিন্দা শুনে তুমি যেন আবার পুরাণের সতীর মতো দেহ ত্যাগ করো না। এই সমস্ত কথা শুনলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই, তুমি আমাকে আলাদা বাসা করে নিয়ে যাবে কিনা বলো? বোকামি করো না বৌদি, এ বাড়িতে এখনো বাবার টাকা দিয়ে সংসার চলে, আর আমাদের দু ভাইয়ের খরচাটা তো আলাদাভাবে ব্যাংকে জমছে। কিন্তু চিরদিন তো আর এইভাবে চলতে পারে না। কেন কেন চলবে না কেন? বাবা সব নগদ টাকা দিয়ে ঠাকুরপোকে কারখানা করে দিয়েছে, ধানি জমিটা তোমাকে লিখে দিয়েছে। এরপর ওই ক্যান্সার নাকি ঘোড়ার ডিমের ব্যবসা করবেন বলে বাড়িটা বন্ধক দিয়ে রেখেছেন। এইবার ঠিক দেখবে ঠাকুরজির বিয়ের সময় তোমাদের কাছে হাত পাতবেন। ঠিক আছে বৌদি, তার আগে এবারে নিজেদের বাড়ি করে কেটে পড়তে হবে। কিন্তু কিন্তু এক্ষুনি বাড়ি করার মতো তো আমার এত টাকা পয়সা নেই। না থাকলে আমার মতো বড় বংশের মেয়েকে তুমি বিয়ে করেছিলে কেন? যন্ত্রণায় আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। আমি বোধহয় এবার সত্যি সত্যি পাগল হয়ে যাব। না না না, বাড়িতে বিনা পয়সায় ডাক্তার থাকতে কোনো রোগ ব্যাধি তোমাকে পাগল করতে পারবে না বৌমা। এসো এসো, এই ওষুধটা খেয়ে নাও। দিন বাবা দিন, একমাত্র আপনার ওষুধেই আমি ভালো থাকি। বাপের বাড়িতে কত বড় বড় ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু আমার কিচ্ছু উপকার হয়নি বাবা। আসলে তুমি যে আমাকে ভীষণ ভক্তি করো বৌমা, সেই ভক্তির জোরেই ওষুধটা কাজ করে। আমি যে বড় বংশের মেয়ে বাবা, স্বামী শ্বশুর দেওর ননদের সেবা করার ব্রত নিয়েই তো আমি এই বাড়িতে এসেছি। আপনার আশীর্বাদে আমি যেন প্রতি ধর্ম পালন করে যেতে পারি, পবিত্র নারী ধর্ম পালন করে যেতে পারি বাবা। এবার তোমার পোশাকটা আরো বেড়ে গেল বাবা। ভরদ্বাজ ভট্টাচার্যের বাড়ি মাথা ডাক্তার হয়েছো। না রে, আমি ওদের সঙ্গে সব সম্পর্ক শেষ করে চলে এসেছি। এ তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি। ভরদ্বাজ নিজেই তার দাদাকে ইঞ্জেকশন দিয়ে অসুস্থ করে রেখেছে। এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। তাতে তোমার কি? তুমি চিকিৎসা করবে, তারপর তুমি মোটা টাকা নিয়ে বাড়ি ফিরবে। ওরে আমি দোকানদার নই, আমি ডাক্তার। ডাক্তার, আর আমি যাদের চিকিৎসা করি তারা আমার খদ্দের নয়, তারা আমার রোগী।
কিন্তু এই ঘটনার পর ওরা যদি আমার সঙ্গে হোটেল খুলতে রাজি না হয়, তাহলে তো ভবিষ্যতের মুখে আমার ছুরি বসবে। আজকের যুগে তোমার এই মূল্যবোধের কোনো দাম নেই বাবা। এই যুগে যে যত বেশি করে রোগীর রক্ত চুষে খেতে পারবে সে ততই বড় ডাক্তার। কিন্তু সেই ডাক্তারবাবু ছেলেরা যখন ভাত খেতে বসে, সেই ভাতের গায়ে গরিবের লাল রক্ত মাখানো থাকে স্যার। ইউ শাট আপ! আমাদের কথার মধ্যে আপনি কথা বলতে এসেছেন কেন? কে তুমি? আরে এনার নাম হচ্ছে পাগলা মেয়ে। কলকাতা আলাপ হয়েছিল, পেছন পেছন এখানেও চলে এসেছে। পাগলা মেয়ে? তাহলে কিন্তু তোমার পরিচয়টা কি? পরিচয় আমি জানি না। আজকাল মাথার মধ্যে কেমন সব যেমন গোলমাল হয়ে যায়, গোলমাল। আমি কে কোথা থেকে এসেছি আমার কিচ্ছু মনে থাকে না। তবে হ্যাঁ, আপনাদের কথাবার্তাগুলো শুনে মনে হচ্ছিল আমি না একটা ডাক্তার ছিলাম। ডাক্তার? আপনি ডাক্তার ছিলেন? হ্যাঁ, ডাক্তার। না, হাসপাতাল না। আমার তো একটা বড় নার্সিং হোম ছিল, একটা মস্ত বড় বাড়ি ছিল, অনেকগুলো গাড়ি ছিল, অনেক টাকা পয়সা ছিল, আর ছিল আমার একটা ছোট্ট মেয়ে যে কলকাতায় হোস্টেল থেকে লেখাপড়া করতো। তার নাম ছিল শবনম। ঈদ মহরমের সময় সে ছুটিতে আমার কাছে বাড়িতে ফিরে আসতো। তাই নাকি? তাহলে আপনার সেই মেয়ে এখন কোথায় আছে? সব বলবো। একদিন সন্ধ্যেবেলায় আমি আমার নার্সিং হোমে বসে আছি, হঠাৎ একটা ডাকাতের মতো চেহারা লোক এসে বললো, ডাক্তার বাবু, মানুষ খুন করে এসেছে, আপনি আমাকে বাঁচান। আমি বললাম, আমি আপনাকে কেমন করে বাঁচাবো? লোকটা বললো, আমি খুন করেছি গতকাল রাত্রে, আপনি আমাকে 7 দিন আগের ডেটে আপনার নার্সিংহোমে ভর্তি করে নিন। আমি ওই সার্টিফিকেট দেখিয়ে পুলিশের হাত থেকে রেহাই পেয়ে যাব। তারপর আদালতে গিয়ে বলবো, হুজুর, যখন খুনটা হয় তখন আমি তো নার্সিংহোমের বিছানায় শুয়েছিলাম। একজন ডাক্তার হিসেবে আপনি নিশ্চয়ই সে কাজ করেননি। কেন করবো না? আরে কেন করবো না? সে লোকটা তো আমার হাতে 50,000 টাকা গুঁজে দিয়েছিল। অবশ্য পরের দিন সকালবেলা লোকটা চলে যায়, আর ঠিক সেই দিন সন্ধ্যেবেলায় আমার কাছে পুলিশ এলো। পুলিশ কেন? পুলিশ কি সব জানতে পেরেছিল? না, ওরা একটা ডেড বডি পোস্টমর্টম করাবার জন্য আমার কাছে এসেছিল। মর্গে গিয়ে ঢুকলাম, লাশ কাটা ঘরে সাদা চাদরে ঢাকা রয়েছে একটা লাশ। অফিসার বলল, 2 দিন আগে এই মেয়েটাকে নাকি ধর্ষণ করে কি একজন গলা টিপে খুন করেছে। খুনি ধরাও পড়েছে। আমি সাদা চাদরটা সরিয়ে আস্তে আস্তে লাশটার মুখের দিকে তাকিয়ে দেখি, তো আমারই মেয়ে স্বপ্ন। কি বলছেন আপনি? পরদিন আমি পাগলের মতো ছুটতে আদালতে গেলাম। আদালতে কাঠ করে দাঁড়িয়ে সেই লোকটা আমার দিকে তাকিয়ে হা করে হাসছে। আমার দিকে আমার দিয়ে মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে আমার মেয়ের ধর্ষণকারী, আমার মেয়ের খুনি হাসতে বেকসুর কালাস হয়ে চলে গেল। আর আমি কাঁদতে সেই 50,000 টাকা নিয়ে মার্বেল পাথর কিনে আমার মেয়ের কবরের উপরে মিনার বানালাম। মেহের আলী, তোমরা কি কেউ বলতে পারো কত দূর সেই তোমরা কি কেউ বলতে পারো কত দূর সে যেথায় নাকি ঘুমিয়ে আছে, যেথায় নাকি ঘুমিয়ে আছে আমার স্বপ্ন। কত দূর সে তোরা কি কেউ বলতে পারো কত দূর সে
কোথায় গেলে পাবো তারে জানি না কোথায় গেলে পাবো তারে জানি না নিষেধে নেই বেলা খুঁজে ফিরি আজও তারে দেবান তরে মাঠের পরে খুঁজে ফিরি আজও তারে দেবান তরে মাঠের পরে তোরা আমায় দাও না বলে তোরা আমায় দাও না বলে পথের ঠিকানা তোমরা কি কেউ বলতে পারো কত দূর সে যেথায় নাকি ঘুমিয়ে আছে যেথায় নাকি ঘুমিয়ে আছে আমার স্বপ্ন স্বপ্ন এরপরেও কি তোরা আমাকে ওই ভরদ্বাজের হয়ে কাজ করতে বলবি? বড় বাবু, বড় বাবু, রাজা রাজা বড় বাবু, আপনার নামে এই আমেরিকা থেকে একটা চিঠি এসেছে। আমেরিকার চিঠি? হ্যাঁ বাবু। কই দেখি দেখি। বাবা বাবা, ওরে ওরে আমি জিতেছি। আজ আজ এতদিন পর আমার ইসলাম সার্থক হয়েছে। কি হয়েছে, কি হয়েছে বাবু? ওরে ওরে আমি যে ক্যান্সারের ওষুধের কথা ওদেশের ডাক্তারদের কাছে লিখে পাঠিয়েছিলাম সেটা সেটা ওদের পরীক্ষায় পাস করেছে। কি বলছো বাবু? হ্যাঁ রে, এই সামনের মাসে আন্তর্জাতিক হোমিওপ্যাথি সম্মেলনে আমার গবেষণার কাগজ পড়া হবে। আর ওরা যদি স্বীকৃতি দেয় তাহলে তাহলে আমি হব সেই মানুষ যে এই পৃথিবীতে প্রথম ক্যান্সারের ওষুধ আবিষ্কার করবে। ক্যান্সারের ওষুধ নয় বাবা, সোনার খনি। এবার আমার কারখানায় ওই ওষুধ তৈরি করে আমি কোটি কোটি টাকা বানাবো। বাবার অধিকার আমারও আছে। আমি হোটেলের ব্যবসা খুলে বন্ধ করে আমি ওষুধের কারখানা খুলবো। এই এই আনন্দের দিনে এই বাঁদরের পিঠে ভাগ বন্ধ করে সবাই মিলে খেয়ে নেবে। চলো না, না, আমার এখন অনেক কাজ আছে, তোরা খেয়ে নিকে যা। বলছো বাবা, জীবনে তোমাকে ছাড়া কোনোদিন আমরা খাইনি আর কোনোদিন খাবাও না। সেদিন তোমাকে আমরা একা একা ফেলে খাবো। সেদিন সূর্যটা কিন্তু এই পশ্চিম দিকে উঠবে না বাবা, পশ্চিম দিকে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, কি হয়েছে জীবন, কি হয়েছে? চুপ করে থাকিস না। আগুন লাগিয়ে কিছুতেই হতে পারে না। ওরে জীবন, আমার যে 50 বছরের গবেষণার কাগজপত্র সব ওখানেই আছে জীবন। আমি অনেক চেষ্টা করছি আপনার 50 বছরের গবেষণার কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে গেল। বাঁচাতে পারিনি। আপনি ভুল করছেন।
কোনো আগুনের সঙ্গে আমাদের কোনো কারোর সম্পর্ক নেই। সেটা আমি বুঝবো, আপনি শুধু বলুন ডাক্তারবাবু চেম্বারে আগুন লাগার দিন আপনাদের ম্যানেজার বাবু কোথায় ছিলেন? আপনার কাছে কথা জবাব দিতে আমি বাধ্য নই। দিলে ভালোই করতেন, কারণ ডাক্তারবাবু আপনাদের দিকেই অভিযোগের আঙুল তুলে ডায়েরি করেছে। আমিও তোমার দিকে আঙুল তুলে বলছি অফিসার, সত্য ডাক্তারের মতন একজন সৎ আদর্শবান মানুষের সর্বনাশ করে কেউ যেন না ছাড়া পায়। হবে না স্যার, আমি সেই তদন্তের কাজে একবার দামোদর বাবুর সঙ্গে কথা বলতে চাই। দামোদর বাবু বাড়ি নেই, ধান কাটার সময় হয়েছে বলে খামার বাড়ি গেছে। কবে ফিরবেন? বলা খুব মুশকিল, কয়েক লাখ টাকার ফসল সব বিক্রি বিলি বন্দোবস্ত করে তবেই ফিরবে। কিন্তু বেশি দেরি হলে আমাকে হয়তো বাধ্য হয়ে ওয়ারেন্ট বের করতে হবে। আয় কালিদাস, আমান দাগি কাজটা বোধহয় ঠিক করছেন না অফিসার। মনে রাখবেন কদিন বাদেই আমার মাথায় এমএলএ এর মুকুট উঠবে। এখনকার এমএলএরা হয়তো পুলিশকে তাদের পাহারাদার বলেই মনে করে, কিন্তু এই খাকি পোশাকের নিচে এখনো এমন কিছু মানুষ আছে যারা তাদের দালালি না করে এই ডান্ডার জোরটা দেখিয়ে দিতে জানে। আয় কালিদাস, আমান দাগি শালা ডাক্তারটার জন্য ওই শালা আমাকে ঠান্ডা দেখাবার সাহস পেল। তুই শরীরের উকিলের কাছে যা, ওই টাকার দাবিতে ওর নামে একটা মামলা ঠুকে দিতে বল। ও শালাকে এবারে ভিটে ছাড়া করবো। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, কিন্তু ওই পুলিশ অফিসারটাকে শিক্ষা দিতে হবে। দুদিনের যোগী হয়ে আমাদের আইন দেখাতে এসেছে। আরে দেখাতে দে, দেখাতে দে। এইবার বিধানসভায় গেলে আমরাই আইন বানাবো, এই আইনে দেশ সেবার লাইসেন্স পাবে তোলাবাজ, সাট্টাবাজ, বন্দুকবাজ আর এই গণতান্ত্রিক ভট্টাচার্য। তার আগে কিন্তু ভোটে জিততে গেলে আপনাকেও তো ভোটে জিততে হবে স্যার। আর সবার আগে আপনাকে আমার হাতে হাত মেলাতে হবে। তোমার হাতে হাত মেলাতে হবে কেন? কে তুমি? মেহের আলী গো, মেহের আলী। লোকে আমাকে ভালোবেসে বলে পাগলা মেহের। কিন্তু ভোটে জিততে হলে তোমার সাহায্য নিতে হবে কেন? ও স্যার, ভোটে জিততে গেলে সেই জনগণ, যে জনগণ আপনার মিটিং শোনার জন্য কাতারে কাতারে লাইন দিয়ে আসবে, আপনার বক্তৃতা শুনবে, আর তার জন্য আমি আছি। আমি আপনাকে জনগণ সাপ্লাই দিয়ে যাবো। আমি ব্ল্যাকে মানে কালো বাজারে জনগণ সাপ্লাই করি। কালো বাজারে জনগণ? হ্যাঁ। সেটা আবার কি? স্যার, বেকার সমস্যার সমাধান করার জন্য আমি ব্যবসাটা খুলেছি। তো লাখখানেক বেকার আমার এই খাতায় নাম লিখেছে। আপনি শুধু জনপ্রতি 50 টাকা করে দেবেন, তার জন্য 10,000, 20,000, 25,000 যত জনগণ চাইবেন আমি আপনাকে সাপ্লাই দিয়ে যাবো, সাপ্লাই দিয়ে যাবো, সাপ্লাই। ভালোই ধান্দাবাজি রাজনীতিটা করেছে। হ্যাঁ, তুমি আসলে মালটা কে বলো তো? আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে আমি গঙ্গার থেকে হয়ে পালগার রূপ দেখেছি। অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। মাত্র সমাধিতে বসে পড়ি কথা শুনছি। বারে বারে তাই পথের নামে পথে করেছি আমি এক যাযাব, আমি এক যাযাব, আমি এক যাযাব, আমি এক যাযাব। পাগলটা চাই বলুক বাবা, ভোটে জিততে হলে সবার আগে ওই পুলিশ অফিসারটাকে এখান থেকে তাড়াতে হবে। তার আগে তুই নিজেই থানায় গিয়ে জানিয়ে দিয়ে আয়, ওই অফিসারটা যেন দ্বিতীয়বার এই বাড়িতে পা না রাখা। না এই তুই এই নিয়ে মাথা খাবেন না। না কাকা না, আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার অপমানের কথা শুনলে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। কিচ্ছু ভাবি না। তুই কিছু ভাবিস না, এই বাড়িতে পুলিশ পাঠিয়ে কেউ হয়তো বাবাকে বদনাম দিয়ে ভোটে হারাতে চাইছে, কিন্তু আমি বেঁচে থাকতে বাবাকে কেউ হারাতে পারবে না, কিছুতেই না। একদম
একদম ভাবিস না। তুই বরং কিছুদিনের জন্য বৌমাকে নিয়ে ঘুরে আয়, হংকং বা সিঙ্গাপুর। সিঙ্গাপুর না কাকা, এই মধুপুরে আমার কাছে স্বর্গ। তাই তো সেদিন আপনাকে কথা দিয়েছিলাম যে এই বাড়িতে থেকে সব সময় শুধু আমি আপনারই সেবা করে যাব। তার আগে নিজের শরীরে যত্ন নিয়ে বৌমা। শহর ছেড়ে গ্রামে এসেছো, একটু অসাবধান হলে কোন পথে কোন বিষ যে ঢুকে যায় কোনো ডাক্তারে তার কিনারা পাবে না। খুব সাবধান। দেখলে কাকা তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ভাবছি তোমার কাকার এত ভালোবাসার আমি দাম কিভাবে দেব বলো তো। আরে ভালোবাসা দিয়েই তো ভালোবাসার জবাব দিতে হয় অজান্তা। তাই তো তোমার ভালোবাসা আমাকে আমাকে ভাদন হারা ঝর্ণার মতো ভাসিয়ে নিয়ে গেছে। এসো, আমার চঞ্চল শরীরে উচ্ছল বন্যার মতো দুরন্ত কল্লোল এনে দাও। অজান্তা তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। তোমার প্রেমে হলাম যে আমি, তোমার প্রেমে হলাম যে আমি আপন হারা। তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। আমার মনে ছিল যে তুমি শুধু কথা দিয়েছো। আমার বন্ধু দু চোখে তোমার আমার মনের ছবি দেখেছো। তোমার মনে ছিল যে আমি শুধু কথা দিয়েছি। তোমার বন্ধু দু চোখে আমার মনের ছবি দেখেছি। তুমি তো আমারই জীবনে, তুমি তো আমারই জীবনে আধা রাতে ধ্রুব তারা। তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। লা 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 লা। বন্ধ করো, গান বন্ধ করো। তোমরা জানো না এ বাড়িতে সুর নেই, শুধু অসুরের হুঙ্কার আছে। এ বাড়িতে গান গাইতে নেই। চুপ, একদম চুপ। একই তুই বাইরে এলে কি করে? কার্তিক দা, কার্তিক দা! আরে নিচের ঘরের তালা কে খুলে দিয়েছে? আমি রোজকার মতো ওর ঘরে খাবার নিয়ে গিয়েছিলাম, উনি হঠাৎ কে গো, কে? উনি কে? জানতে চেও না অজান্তা, জানতে চেও না। কলঙ্কের কালি দিয়ে ওই মিথ্যের মূর্তিটাকে আমি চোখের সামনে দেখলে আমার এই স্বপ্নের পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যায়। তুমি ওকে ফিরিয়ে নিয়ে যাও কার্তিক দা, ফিরিয়ে নিয়ে যাও। চলো জ্যাঠামশাই, তুমি ঘরে চলো, আমি তোমার জন্য খাবার সাজিয়ে রেখেছি, খেয়ে নেবে। চলো চলো। দাঁড়াও কার্তিক দা, একটুখানি দাঁড়াও। থাক না থাক, কি কি মিষ্টি মুখটা। ঠিক যেন সেই আমাদের বাড়ির লক্ষ্মী প্রতিমা। তুমি তুমি কে মা? আমি আমি তোমার ছেলের বউ। ছেলের? না, তা কি করে হবে? আমার রাহুল তো এইটুকু বাচ্চা ছেলে। সে তো 20 বছর আগের কথা বাবা। এখন তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে, বিয়ে করে আমাকে এই ঘরে নিয়ে এসেছে।
তুমি তুমি সত্যি বলছো আমার রাহুল এত বড় হয়ে গেছে? তাহলে তাহলে আমি কিছুই বুঝতে পারলাম না। কেন কেন তোমরা আমাকে ওই অন্ধকার ঘরে বন্ধ করে দিয়ে রেখেছো? কতদিন রাত বছর কোথা দিয়ে কেটে যায় আমি যে কিছুই বুঝতে পারি না। কোথায় কোথায় আমার রাহুল কোথায়? একটু একটু আগে যে ছেলেটি এখানে দাঁড়িয়ে ছিল এই তো তোমার রাহুল। হ্যাঁ, না তা কিছুতেই হতে পারে না। আমার রাহুল কখনো আমাকে দেখে চিৎকার করে উঠতে পারে না। ও যদি রাহুল হতো বাবা বলে ছুটে এসে আমার মুখে ঝাঁপিয়ে পড়বে বাবা, পড়বে, নিশ্চয়ই পড়বে। ছলনা আর মিথ্যার মেঘ ওর মনের আকাশটাকে কালো করে রেখেছে। সেই মেঘ যে তোমাকে কাটাতে হবে বাবা। বাবা, বাবা তুমি আমার সঙ্গে এসো, এসো। না অজন্তা না, এই শত্রুপুরের নিয়ম ভেঙে তুমি ওকে বাইরে নিয়ে যেও না। কিন্তু আজ আমাকে সব কথা জানতেই হবে। তুমি তুমি বলো বাবা, তুমি বলো, তুমি কেন ওই ঘরেতে বন্ধ হয়ে পড়ে আছো? বলো বাবা, বলো। ওই রাক্ষসটাই তো আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল। ওই ভরদ্বাজ রোজ রোজ রাতে আমাকে ইঞ্জেকশন দেয়। ওই শয়তানটাই তো আমার বাবাকে খুন করেছে। কি বলছো তুমি? মা, এই তো সেদিন ও আমার চোখের সামনে নিজের বাবাকে গুলি করলো। এইখানটাই বাবার লাশ পড়েছিল, রক্ত, কত রক্ত। সেই সব রক্তের হিসাব হবে বাবা, সেই সব রক্তের হিসাব হবে। সবার আগে রাহুলের সব কথা জানতেই হবে। তো তার আগে তুমি আমার সঙ্গে এসো বাবা, তুমি আমার সঙ্গে। খবরদার বৌদি, তুমি কোন সাহসে এই পাগলটাকে বদ্ধ ঘরের বাইরে নিয়ে যাচ্ছ? যাকে তুমি পাগল বলছো সে কিন্তু এ বাড়ির মালিক। তার পয়সায় ভাবতেই তোমার গলায় এত জোর এসেছে, জোর। একটা বাইরের ঘরের মানুষ হয়ে কিছুতেই আমাদের বাড়ির নিয়মকে তুমি বদলে দিতে পারবে না। এটা তোমার বাড়ি নয় ঠাকুরজি। বিয়ের পরে যে মেয়ে স্বামী কোলে নিয়ে বাপের বাড়িতে বসে থাকে সে না ঘাটকা না ঘাটকা। বাবা, এসো বাবা, এসো, চলে এসো। না, তুমি ওকে কিছুতেই নিয়ে যেতে পারবে না। এই হাত দিয়ে শুধু চুল বাঁধবি আর কাজল পরবি। এই হাত দিয়ে তাহলে তোর আমি হাতটা ভেঙে দিয়ে ভেঙেছি ব্যাগ পানি তোর কাজেই। এসো, চলে এসো বাবা, চলে এসো, তাড়াতাড়ি এসো। আমি যাকে তালা বন্ধ করে রেখেছি অন্যায় করেছো। ন্যায় অন্যায় বোঝার মতো যথেষ্ট শিক্ষা আমার কাছে আছে। বৌমা, নিজের বড় ভাইকে পাগল সাজিয়ে রেখে নিজেকে এখনো মানুষ বলে পরিচয় দিচ্ছেন। শুনলে বাবা, শুনলে? ও তোমাকে জানোয়ার বলে গালাগাল দিল। তোমার ভাগ্যটা খুব ভালো, আমার রাহুল এখানে উপস্থিত নেই। তুমি আমাকে যে ভাষায় অপমান করলে শুনতে পেত, তাহলে তোমাকে নিজেই তোমাকে এগিয়ে পড়ে। আমি নিজেই রাহুলকে সব কথা জানাতে চাই। ও জানুক ওর দেবতার মতো কাকা কতখানি নীচ, কত বড় শয়তান। আমার কাকার বিরুদ্ধে আর একটা শব্দ উচ্চারণ করলে আমি কিন্তু নিজেকে সংযত রাখতে পারবো না। রাহুল, রাহুল তুমি জানো না এই মানুষটা তোমার বাবাকে ইনজেকশন দিয়ে ওই ঘরেতে বন্ধ করে রেখেছিল, পাগল সাজিয়ে রেখেছিল। ওর কাকাবাবু, এই কাকাবাবু, তোমার এই কাকাবাবু কতখানি নীচ তুমি জানো না? কত বড় দানব তুমি জানো না? দেখলে এই মানুষটা কত মহান, যাকে তুমি এত অপমান করলে সেই মানুষটাই তোমার প্রাণ বাঁচালো। যাও এই মুহূর্তে কাকা বাবুর পায়ে হাত দিয়ে ক্ষমা চাও, নাহলে তোমার এই বাড়িতে জায়গা হবে না। অন্ধকে আলো দেখবার অপরাধে যদি আমাকে শাস্তি পেতে হয় আমি সেখানে কিছুতেই থাকবো না।
মা, ঠিক আছে। ক্ষমাই তো আমার একমাত্র ধর্ম। তাহলে আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? তালা বন্ধ করে রেখেও তো আপনি এই মানুষটার ইনজেকশন না বন্ধ করতে পারেনি। আমি মাত্র একটা দিন ওনাকে আমার কাছে রাখবো। আমি কথা দিচ্ছি, ওনার ইনজেকশন নিয়ে আমি বন্ধ করে দেব। আর আপনিও তো তাই চান, তাই না কাকা বাবু? হ্যাঁ, না মানে চাই চাই। তাহলে রাহুল, তোমার কোনো আপত্তি নেই তো? কাকা যখন অনুমতি দিয়েছে তখন সেটাই শেষ কথা। আর সেটা বোঝাবার জন্যই হয়তো আমি তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছিলাম। আই অ্যাম সরি, আমাকে তুমি ক্ষমা করো। তাহলে এই জ্যাঠা মশাইয়ের খাবারটা আমি তোমার ঘরে নিয়ে গিয়ে অপেক্ষা করছি। মনে হচ্ছে এবার থেকে আর বড় বাবুর হাতে আর কোনো ইনজেকশনের দাগ দেখতে পাবো না। ভবিষ্যতে এরকম বাবার পারমিশন নেই কাজ করবে, বুঝলে? না হলে কিন্তু দ্বিতীয়বার কেউ তোমাকে বাঁচাতে আসবে না। এসো বাবা, চলে এসো। বৌমা, ইনজেকশনটা বন্ধ করতে পারলেও এ বাড়িতে চিরকাল আমার রাজত্ব চলেছে, চলবে। তাই খাবার সময় সারা মুখ খুলবে না। যদি তোমার জীবনটাকে নরক করে তুলবো। কামান দাগি, মুখ আমি খুলবো না কাকা বাবু। শুধু এই ছলনাময়ী নারীর 36 রকমের ছলাকলা আমি একটা একটা করে আপনার সামনে হাজির করব। আর আপনিও এক পা করে নরকের পথে এগিয়ে যাবেন। তার আগে আমি রাহুলকে সব কথা খুলে বলবো, কেমন করে ভরদ্বাজ নিজের বাবাকে খুন করেছে। হবে না বাবা, হবে না। এতদিন পর রাহুল কিংবা পুলিশ কেউ তোমার কোনো কথা বিশ্বাস করবে না। তার জন্য প্রমাণ চাই, প্রমাণ। আর সেই প্রমাণটা খুঁজে বার করব আমি। পারবি না মা, পারবি না। সামান্য একটা মেয়ে হয়ে, সামান্য একটা মেয়ে তোমার শ্বশুরের বুকে ত্রিশূল বসিয়েছিল বাবা। তোমার ছেলে রাহুলই হবে আমার হাতে সেই ত্রিশূল। এই মোহিনী নারীর খেলায় শুরু হবে এক মজার যুদ্ধ। এবার ওই অসুরের পতন হবে। আর বাবা, তোমার ছেলে আবার বাবা বলে তোমার বুকে ঝাঁপিয়ে পড়বে। আমি তোমার পায়ে হাতে সেই প্রতিজ্ঞায় নিলাম বাবা। তাই যেন হয় মা, তাই যেন হয়। আজ আমি তোকে আশীর্বাদ করছি, মহাকালীর মহিমা নিয়ে গিয়ে যে মা সামান্য আমাকে পুড়িয়ে চাই করেছে। তারপর এই বাড়ির অমাবস্যার অন্ধকারে পূর্ণিমার আলো হয়ে পুঁজি হোক। কোজাগরী পূর্ণিমা। या देवी सर्वभूतेषु मध्यरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मध्यरूपेण